আমরা মহাকাল মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। রুদ্রসাগর বাদিকে আমরা হেঁটে চলছি। মানুষের বন্যা দেখতে পাচ্ছি, বেশ অনেকটাই হাঁটতে হবে এটাও বুঝতে পারছি। আমরা চলে এসেছি মহাকাল মন্দিরে। মহাকাল জ্যোতির্লিঙ্গ, একমাত্র জ্যোতির্লিঙ্গ যা দক্ষিণমুখী। এলইডি টাঙানো আছে বিভিন্ন জায়গায়, খুব সুন্দর, সবাই দর্শন করতে পারছে যতক্ষণ ইচ্ছা। আর আমরা এই জ্যোতির্লিঙ্গ মহাকালকে মৃত্যুর অধিপতি হিসাবে বলা হয়। প্রতিদিন ভোর 4টায় শ্মশানের ছাই দিয়ে শিবের বিশেষ আরতি করা হয়, যা আত্মার শুদ্ধি ও অকাল মৃত্যু থেকে রক্ষার জন্য করা হয়। পৌরাণিক বিশ্বাস, শিব পুরাণ অনুযায়ী রাজা চন্দ্রসেন এবং অবন্তীর ব্রাহ্মণদের রক্ষার্থে এখানে শিব আবির্ভূত হয়েছিলেন। মহাকালেশ্বর মন্দিরটি হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। এখানে অকাল মৃত্যু বা দীর্ঘায়ু লাভের জন্য ভক্তরা পুজো দেন। এখন মূর্তিকে সন্ধ্যা আরতির জন্য, আমরা সন্ধ্যের সময় এসেছি, সন্ধ্যা আরতির জন্য সাজানো হচ্ছে। খুব সুন্দর শৃঙ্গার হচ্ছে, একটু পরেই চক্ষুদান হবে। এবার আমরা আস্তে আস্তে মন্দিরে প্রবেশ করব। মন্দিরের ভেতরে কোনো রকম ভিডিও করা যাবে না, ফোন বা ক্যামেরা সব রেখে যেতে হবে, তাই ভেতরের এটা দেখাতে পারবো না, তো যতটুকু সম্ভব দেখাচ্ছি। তবে ঢোকার জন্য ফ্রিতে ঢোকা যায়, যেটা জেনারেল লাইন, সাধারণ লাইন, আর হচ্ছে আরেকটা আছে ভিআইপি লাইন, সেটা 250 টাকা করে টিকিট। আমরা ভিআইপি লাইনের কোথায় টিকিট কাউন্টার দেখতে পাইনি, আমরা সোজাই চলে যাব ভেতরে। খুব সুন্দর সাজানো হচ্ছে, এখান থেকে মনটা আর যেতে চাইছে না। নবনির্মিত করিডোর, যা 2022 সালের 11ই অক্টোবর শুরু হয়েছিল, সুতরাং খুব সুন্দর। আমরা এই করিডোর দিয়ে আমরা ভেতরে সাধারণ লাইনেই গেছি, কিন্তু এত লোক, এত সুন্দর করিডোর তৈরি হয়েছে যে কোনো প্রবলেমই হয়নি, কারোরই কোনো প্রবলেম হওয়ার কথা না। এত সুন্দরভাবে দর্শন করলাম, একদম ভেতরে গিয়ে আমরা দর্শন করেছি খুব সুন্দরভাবে। অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে, অন্তত 5-7 মিনিট তো দাঁড়িয়ে একদম দর্শন করেছি। তবে আমরা একেবারে ভেতরে গর্ভগৃহে যেতে পারিনি, গর্ভগৃহে দর্শনের আলাদা টাইম আছে, আমি বলে দিচ্ছি। দর্শন করে আমরা বেরিয়ে এসেছি, এখন খুব মনটা ভালো হয়ে গেছে, খুব সুন্দর। আর এখন আমরা এই করিডোরে একটু হেঁটে দেখছি, খুব চমৎকার, একেবারে এত সুন্দর সাজানো গোছানো, মানে দারুণ লাগছে। আর এই সন্ধ্যের সময় মানে অপূর্ব দৃশ্য, অপূর্ব লাইট দিয়ে সাজানো হয়েছে, কি চমৎকার একেবারে। এই সকালবেলা যদি কেউ মানে বা গর্ভগৃহ দর্শন করতে হলে, মানে ভেতরে ঢুকে, তাহলে 250 টাকা পার হেড। আর 250 টাকা না, 750 টাকা পার হেড, সরি, তখন 6টার থেকে 12টার মধ্যে সেটা করতে হবে, আর আগেই সেটা টিকিট কেটে নিতে হবে, সেটা 6টার থেকে 12টার মধ্যে। তাহলে গর্ভগৃহে ঢুকে জল, বেলপাতা বা স্পর্শ করতে পারা যাবে। আর যদি আরেকটু পরে, মানে 6টার থেকে, বিকেলবেলা 6টার থেকে 8টা পর্যন্ত গর্ভগৃহে ঢোকা যায়, দর্শন করা যাবে, কিন্তু জল দেওয়া যাবে না।
আর আরেকটা মজার কথা আছে, মজার না মানে নিয়ম ওখানকার, সেটা হচ্ছে ধুতি উত্তরীয় ছেলেরা পরতে হবে আর মেয়েদেরকে শাড়ি পরেই যেতে হবে। এমনি কোনো অন্য কোনো ড্রেস পরে যাওয়া যাবে না। এমনকি ছোট বাচ্চারা 3 বছরের বড় হলেই শাড়ি পরে আর ওই ধুতি আর উত্তরীয় পরে যেতে হবে। এই হচ্ছে একটা নিয়ম। আমরা যেহেতু আগে দুবার দর্শন করেছি, সুতরাং আমরা এবার আর সময় দিলে অনেকগুলো যাব বলে, অনেক জায়গায় যাব বলে সময়টা একটু হাতে কম বলে আমরা আর আরেকটা দিন থাকলাম না। কিন্তু তোমাদের সবাইকে বলছি, যদি তোমরা আসো অন্তত 2 দিন তোমরা এখানে কাটাতে পারো। প্রথম দিন সকালবেলা যদি পুজো টুজো দিয়ে দাও আর দর্শন করে নাও, তাহলে পরের দিন তোমরা সন্ধ্যের সময় পুরো সময় কাটাতে পারবে, ভীষণ ভালো লাগবে সেই করিডোরের মধ্যে হেঁটে ঘুরে বেড়াতে। সুতরাং 2 দিন সময় নিয়ে আসলে বেশি ভালো হবে। অ্যাঙ্গুল থেকে সামনে থেকে তুললে তাহলে হবে। ধুতি শাড়ি পরে ঢোকার কথা যেটা বলেছি সেটা যেন ভুল না হয়, সেটা শুধুমাত্র গর্ভগৃহে ঢোকার জন্য। আর এমনি দর্শনের জন্য যে কোনো ড্রেস পরে ঢোকা যায়, এতে কোনো আপত্তি নেই। তাই তোমরা ভাববে না যে ধুতি আর বুঝি সবাইকেই পরতে হবে। শুধু গর্ভগৃহে যদি ঢুকতে চাও, মাথায় বাবার মাথায় জল দিতে চাও, তাহলে শাড়ি আর ধুতির ব্যবস্থা রাখবে। আমরা ভেতরে ঢোকার পর সন্ধ্যা আরতির কিছুটা অংশ দেখতে পেরেছি, তারপরে বেরিয়ে আবার এলইডির সামনে বসে পড়েছি। তোমরাও আর কি করবে, আমাদের সাথে ওই সন্ধ্যা আরতিটা খুব ভালো করে দেখো, খুব ভালো লাগবে। আমরা মন্দিরে অটো করে গেছি, আবার অটো করে ফিরে এসেছি। খুব মনটা ভীষণ ভালো একটা মন নিয়ে ফিরে এসেছি। আজকের মতো এখানেই শেষ করছি। সাথে থেকো, কাল আমরা যাব জব্বলপুর হয়ে তারপরে বেনারস। সাথে থেকো, সবাই ভালো থেকো। আজকের মতো গুড নাইট।